আসসালামু আলাইকুম। এটা আমার ফার্স্ট পরীক্ষামূলক ভিডিও। তো আমি নিয়মিত বাংলা লিটারেচার এবং ইংলিশ লিটারেচার ও বাংলা ব্যাকরণ ও ম্যাথের সহজ যে প্যাটার্নগুলো আছে চাকরির প্রিপারেশনের জন্য, যে প্যাটার্নগুলো অ্যাভারেজ, এই প্যাটার্নগুলো জানলে আপনি 70% 80% মার্ক তুলে ফেলতে পারবেন। তো এগুলো সহজ টপিক। অঙ্কে দেখা যাচ্ছে অনেকে ভয় পায়, কিন্তু এই সহজ টপিকগুলো ইজিলি জানা যায়। এই সহজ টপিকগুলো যদি আপনি জানেন, তাহলে দেখা যাচ্ছে আপনি লড়াই করতে পারবেন। যদি আপনি অনেকে মনে করে যে অঙ্কে ভয় থাকে, যে অঙ্ক বাদ দিয়ে আমি অন্যগুলোই ভালো মার্ক তুলব, কিন্তু সম্ভব না। অঙ্ক বাদে আপনি কখনোই কোনো চাকরির পরীক্ষা প্রিপারেশন নিতে গেলে সেটা সম্ভব না। আপনাকে প্রত্যেকটা সাবজেক্টে, যেই সাবজেক্টে আপনি প্রিপারেশন নেন, প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে অ্যাভারেজ মার্ক তুলতে হবে। অ্যাভারেজ মার্ক যদি আপনি কোনো একটা সাবজেক্ট যদি বাদ দেন, যে ভাবেন যে এই সাবজেক্টটাকে আমি স্কিপ করে যাব, এটা খুব কঠিন, না, ওর ভিতরে সহজ কিছু আছে। প্রত্যেকটা সাবজেক্টেই সহজ কিছু থাকে। আপনি সেই সহজগুলো অবশ্যই জানার চেষ্টা করবেন, কারণ সবাই যেটা পারে আপনাকে সেটা পারতে হবে। এই সহজগুলো সবাই পারবে, তো আপনাকে তো সহজটা আপনাকেও পারতে হবে। এবং আপনার নির্দিষ্ট কিছু সাবজেক্ট থাকতে হবে যেটা আপনাকে স্ট্রং করবে, ওই জায়গাটা এগিয়ে নেবে। তো আপনার স্ট্রং সাবজেক্টটা আপনি বুঝে নেবেন যে কোনটা আপনার কাছে ইজি লাগছে, সেটা আপনি স্ট্রং হতে হবে। যদিও আমার কাছে বাংলাটা আমার স্ট্রং জোন। তো আমি বাংলা লিটারেচার ও ইংলিশ লিটারেচার গল্পে গল্পে ক্লাস সিরিজ দেব। তো এখান থেকে বাংলা লিটারেচার ও ইংলিশ লিটারেচারে আমি এই 46 বিসিএসে দেখছি যে ইংলিশ লিটারেচার তেমন কঠিন কিছু আসেনি, 10টা আসছিলো, 10টাই হয়েছে। তো ইংলিশ লিটারেচারগুলো আপনি যদি কোনো ডাইজেস্টেও পড়েন, তাও ওই ডাইজেস্ট থেকেও আপনি 12 মার্ক কমন পাবেন 15-এর ভিতরে। তো আপনাকে অ্যাভারেজ একটা মার্ক তোলা লাগবে। তো আমাদের মার্ক তোলার জন্য আমি গল্পে গল্পে যে সাহিত্যগুলো দেব, এই সাহিত্যগুলো পড়লেও আপনি এভারেজ একটা মার্ক তুলতে পারবেন। তো আজকে আমি বাংলার ছোট্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম অধ্যায়ে যে প্রথম অধ্যায় পড়তে গেলে আমরা পাই বাকযন্ত্র। তো বাকযন্ত্রটা কি? বাকযন্ত্রটা একটা যন্ত্র। এটা একটা কথা বলার যন্ত্র। তো আমরা কথা বলতে যেই মাধ্যমের সাহায্য আমাদের প্রয়োজন হয়, সেটাই বাকযন্ত্র। তো বাকযন্ত্রকে যদি আমরা ভাঙি, তাহলে এটা সন্ধিবিচ্ছেদ করলে পাই বাক প্লাস যন্ত্র। বাক কথা বলা, আর যন্ত্র কথা বলার যন্ত্র। তো আমরা বুঝতে পারলাম যে এটা একটা কথা বলার যন্ত্র, কারণ প্রত্যেকটা কাজ করতে গেলে, যে কোনো একটা কাজ করতে গেলে আমরা যন্ত্র বা কোনো কিছু সাহায্যে সেই কাজটা করি। তো সেটা যদি আমরা ধান কাটি যেটা দিয়ে, সেটাকে বলা হয় ধান কাটার যন্ত্র। তো এটা কথা বলার যন্ত্র। তো আমরা কথা বলতে গেলে কি কি যন্ত্রের আমরা সাহায্য নিয়ে থাকি? আমরা এই ধ্বনিগুলো উচ্চারণ হয় সাধারণত আমাদের যে নিঃশ্বাস নিই, এই নিঃশ্বাসের শ্বাস, আমাদের বাতাসটা যায় আমাদের ফুসফুসে। আবার আমরা যখন কথা বলি, তখন এই বাতাসটা বের হয় ফুসফুস থেকে। তারপরে বাতাসটা মুখ বিবরে বিভিন্ন স্থানে বাধাপ্রাপ্ত হয়, আবার হয় না। বাধাপ্রাপ্ত না হলে সেটা কি হয়? স্বরধ্বনি। আর বাধাপ্রাপ্ত হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় সেটা ব্যঞ্জন ধ্বনি। তো বাকযন্ত্র কাকে বলে? বাক প্রত্যঙ্গ বা তো বাকযন্ত্র কাকে বলে? বাকযন্ত্র যে প্রত্যঙ্গের সাহায্যে আমাদের ধ্বনিগুলো উচ্চারিত হয়, সেগুলোকে বাকযন্ত্র বলা হয়। তাহলে প্রত্যঙ্গ, আমাদের যে অঙ্গ আছে, সেই অঙ্গের সাহায্যে যদি আমরা ধ্বনিগুলো উচ্চারিত করি, সেইগুলো বাকযন্ত্র। তো আমরা কোনগুলোর সাহায্যে ধ্বনি উচ্চারিত করি আগে আমরা দেখি। প্রথমে বাতাস আমাদের ফুসফুসে গেল, তাহলে ফুসফুস থেকে আমাদের যখন বাতাসটা বের হচ্ছে, তখন কিন্তু ধ্বনি উচ্চারিত হচ্ছে। তাহলে ফুসফুসটাও কিন্তু ধ্বনি উচ্চারণে একটা ভূমিকা রাখছে, তাই ফুসফুসটা বাকযন্ত্র। তারপরে এই বাতাসটা বের হচ্ছে কোথা থেকে? এই বাতাসটা বের হচ্ছে আমরা যখন শ্বাস নিই, তখন শ্বাসনালী দিয়ে এই বাতাসটা বের হয়। এটা থাকে খাদ্যনালী, যেটা দিয়ে খাবার যায়, আর একটা শ্বাসনালী, শ্বাস আসে। তো এখানে বাতাস বের হচ্ছে, তাহলে শ্বাসনালীও বাকযন্ত্রের অংশ। এবং এইখানে একটা স্বরযন্ত্র নামক যন্ত্র আছে। তো এটাও বাকযন্ত্র, কারণ আপনার ধ্বনিটা কতটা ভারী হবে নাকি পাতলা হবে, এই স্বরযন্ত্র কিন্তু নির্ধারণ করে দেয়।
তো স্বরযন্ত্র যদি কম্পিত হয় তাহলে সেটা ঘোষধ্বনি হয়, আমরা পড়ছিলাম। আর যেটা স্বরযন্ত্র যদি কম্পন না হয় তাহলে সেটা অঘোষধ্বনি হয়। তাহলে এই স্বরযন্ত্র কিন্তু আপনার এই ধ্বনি সৃষ্টিতে একটা ভূমিকা পালন করছে। তাহলে স্বরযন্ত্র বাকযন্ত্রের একটা অংশ। এবং এই যে আমাদের জিহ্বা, আমরা দেখি যে আমাদের নিচের পাটে জিহ্বা আছে এবং ওপরের পাটে মুখ গহ্বরের উপরের পাটে সেটাকে সাদ বলা হয় বা তালু। তো ব্যাকরণের ভাষায় ওটাকে তালু বলে। তো এই তালু, উপরের পাটে তালু এবং হচ্ছে নিচের জিহ্বা, জিহ্বাটা কিন্তু হচ্ছে বাকযন্ত্রের প্রধান অংশ। কারণ আপনি যে কোনো ধ্বনি উচ্চারণ করতে গেলে জিহ্বা একটা ভূমিকা রাখছে। তাহলে জিহ্বাটা হচ্ছে বাকযন্ত্রের, যদি বলা যায় যে বাকযন্ত্রের প্রধান অংশ কোনটি, তাহলে জিহ্বা। তো এই যে জিহ্বা বিভিন্ন স্থানে হচ্ছে, যখন আমরা ধ্বনি উচ্চারণ করি এই জিহ্বাটা বিভিন্ন স্থানে যে কিন্তু ঠেকে। তো জিহ্বাটা যেই স্থানে স্পর্শ করে সেই স্থানটাই কিন্তু হচ্ছে ওই ধ্বনি উচ্চারিত স্থানের নাম। ওই যে যেমন আমরা পড়ছি মূর্ধন্য ধ্বনি, তালব্য ধ্বনি, কণ্ঠধ্বনি। তো এখন আমরা দেখি যে আমাদের কণ্ঠনালী যেটা বলা হয়, এখানে হচ্ছে কণ্ঠ বলা হয়। এখান থেকে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় গলার এই ভিতরের এই জায়গা থেকে যেই স্বরগুলো উচ্চারিত হয় সেগুলোকে কণ্ঠধ্বনি বলা হয়। যেমন আপনি উচ্চারিত করবেন ক, খ, গ, ঘ, ঞ, সব দেখেন এইখান থেকে উচ্চারিত হচ্ছে ক, খ, গ, ঘ। এই যে এইখানে কিন্তু বাতাসটা এসে বাড়িটা খাচ্ছে, যেখানে বাতাসটা বাড়ি খাবে এবং সেটাই হচ্ছে ওই ধ্বনি উচ্চারিত স্থানের জায়গা। তো এইখানে বাতাসটা বাড়ি খাচ্ছে, তাহলে ক, খ, গ, ঘ। আপনি যখন আসবে এইসব বর্ণগুলোর নৈর্ব্যক্তিকে আপনি উচ্চারণ করলে বুঝতে পারবেন, উচ্চারণ করে দেখবেন ক, খ, গ, ঘ, তাহলে এখান থেকে উচ্চারিত হচ্ছে, অতএব এর জায়গাটা কণ্ঠ। তো এই ধ্বনিগুলোর নাম কণ্ঠধ্বনি। তাহলে কণ্ঠনালীটাও বাকযন্ত্রের অংশ। এবং জিহ্বার যে গোড়ার অংশ, এই জায়গায় গোড়া থাকে জিহ্বার, তো এই গোড়ার অংশটাও হচ্ছে বাকযন্ত্রের অংশ, যেহেতু পুরো জিহ্বাটাই বাকযন্ত্রের অংশ। এবং এই বাতাসটা কোন দিক দিয়ে বের হয়? এই বাতাসটা মুখ দিয়ে বের হয়, এই বাতাসটা নাক দিয়েও বের হয়, তবে কান দিয়ে কখনো বাতাস বের হয় না। তো এই নাকও কিন্তু হচ্ছে বাকযন্ত্রের অংশ, মুখও বাকযন্ত্র, মুখ গহ্বরও বাকযন্ত্রের অংশ। তবে অপশনে থাকতে পারে যে কান কি বাকযন্ত্রের অংশ, যে কোনটি বাকযন্ত্রের অংশ নয়, অপশনে তখন কান দিয়ে দেবে, তখন ওইটা উত্তর করতে হবে যে কান বাকযন্ত্রের অংশ নয়, চোখ বাকযন্ত্রের অংশ নয়। তো নাক, নাক দিয়ে থিতে পারে, তো তখন বলতে পারে যে কোনটি বাকযন্ত্রের অংশ, চোখ, নাক, তারপরে হচ্ছে কান। তো এইখানে নাক হচ্ছে বাকযন্ত্রের অংশ, কারণ নাক দিয়ে বাতাসটা বের হয়। আমরা যখন নাসিক্য ধ্বনি উচ্চারণ করি তখন আমাদের নাক দিয়ে বাতাসটা বের হয়। এখন সম্পূর্ণ বাতাসটা কি নাক দিয়ে বের হয় না, আমাদের হালকা করে বাতাসটা নাক দিয়ে বের হয়, তাই এটাকে নাসিক্য ধ্বনি বলা হচ্ছে। এবং এই যে আমাদের জিহ্বাটা, আমরা যে যখন চ ছ উচ্চারণ করছি, ক খ গেল, এবার আমরা চ ছ উচ্চারণ করে দেখি, চ ছ জ ঝ। দেখেন জিহ্বাটা ষাটে যে আমাদের মুখের ছাদে যে শক্ত তালু বলা হচ্ছে, শক্ত তালু, পিছনের দিকে তালুটার কিন্তু ভিতরে নরম অংশ, নরম তালু, আর সামনের দিকটা কিন্তু শক্ত। তো এই শক্ত তালুতে যখন সমানভাবে বাড়ি খাচ্ছে তখন সেটা হচ্ছে তালব্য ধ্বনি, চ ছ জ ঝ। এখন ট ঠ ড ঢ কে মূর্ধন্য ধ্বনি বলা হয়। তো অনেকের ভিতরে যে কনফিউশন লাগে, কী রে ট ঠ ড ঢ, আমি সেটাও তো আমার হচ্ছে তালুতেই বাড়ি খাচ্ছে, কিন্তু ট ঠ ড ঢ কেন হচ্ছে তালব্য ধ্বনি হলো না, এটা কেন মূর্ধন্য ধ্বনি হলো? তো আমার চ ছ যখন উচ্চারণ করছি তখনও শক্ত তালুতে বাড়ি খাচ্ছে জিহ্বা, এবং ট ঠ যখন উচ্চারণ করছি তখনও শক্ত তালুতে জিহ্বা বাড়ি খাচ্ছে। কিন্তু ট ঠ যখন উচ্চারণ করি তখন জিহ্বাটা ঠিক এই যে আগার অংশ, জিহ্বার মাথাটা ষাটে যে আমার শক্ত তালুতে বাড়ি খায়, ট ঠ ড ঢ, ঠিক উল্টে গিয়ে জিহ্বাটা ষাটে গিয়ে আমার হচ্ছে শক্ত তালুতে বাড়ি খায়, তাই এইটাকে মূর্ধন্য ধ্বনি বলা হয়। এটাকে মূর্ধা বলা হয়, দাঁতের মূর্ধা বলা হয়। আর যখন চ ছ উচ্চারণ করি তখন ষাটে বাড়ি খায়, তাই এটাকে তালব্য ধ্বনি বলা হয়। তাহলে আমরা তালব্য, কণ্ঠ এবং মূর্ধা এগুলো আমরা কিন্তু বুঝতে পারলাম। তাহলে এই শক্ত তালুর পিছনের অংশ হোক আর সামনের অংশ হোক সবই বাকযন্ত্রের অংশ, এগুলো আমাদের ধ্বনি উচ্চারণে লাগছে। তো এছাড়া আমাদের এরপরে যদি আমরা যাই ট ঠ এর পরে ত থ দ ধ, ত থ দ ধ উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটা দাঁতে বাড়ি খায়। যেমন ত থ দ ধ, দেখেন সব জিহ্বাটা যে দাঁতে বাড়ি খাচ্ছে। তাহলে জিহ্বাটা এই যখন দাঁতে বাড়ি খায় তাহলে এগুলো সব দন্তধ্বনি। তো এই দন্তধ্বনি আমাদের জিহ্বাটা যখন দাঁতে বাড়ি খাচ্ছে তার মানে যে দাঁতও আমাদের ধ্বনি উচ্চারণে একটি ভূমিকা পালন করছে। অতএব ত থ দ ধ যেমন উচ্চারণে দন্তধ্বনি একটা ভূমিকা পালন করছে, দাঁতও হচ্ছে বাকযন্ত্রের একটি অংশ।
এবং হচ্ছে এরপরে যদি আমরা যাই যে প ফ ব ভ ম, প ফ ব ভ ম হচ্ছে উচ্চারণ করার সময় দেখেন জিহ্বার আর কোনো ভূমিকা থাকছে না, তখন দুইটা ঠোঁট উপরের অধর এবং নিচের অধর এই দুইটা একসাথে বাড়ি খাচ্ছে, প ফ ব ভ ম। তো এই দুইটা যখন বাড়ি খাচ্ছে তখন এই ধ্বনি থেকে উচ্চারিত যে ধ্বনি হচ্ছে সেই ধ্বনির নাম ওষ্ঠধ্বনি। ওষ্ঠ মানেই ঠোঁট। তো এই ওষ্ঠধ্বনি উচ্চারিত হচ্ছে প ফ ব ভ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ধ্বনিগুলোর উচ্চারণ স্থানও আমরা ধ্বনি উচ্চারণ করলেই আমরা বুঝতে পারবো, এটা আলাদা করে আর মুখস্থ করার কিছু নাই। প ফ ব ভ ম, তার মানে এই যে ঠোঁটে ঠোঁটে বাড়ি খাচ্ছে, সো এটা ওষ্ঠ, তাই ওষ্ঠধ্বনি। দাঁতে যে যখন জিহ্বা বাড়ি খায় তাহলে সেটা হচ্ছে দন্তধ্বনি, এবং তালুতে যখন বাড়ি খাচ্ছে জিহ্বা তখন হচ্ছে তালব্য ধ্বনি। তবে এই জায়গায় একটা কনফিউশন মনে রাখতে হবে, যখন খাড়া হয়ে জিহ্বাটা তালুতে বাড়ি খাচ্ছে তখন সেটা মূর্ধন্য ধ্বনি। আর এই জায়গাটা কণ্ঠ মনে রাখতে হবে, সো কণ্ঠে থেকে যে ধ্বনি উচ্চারিত হচ্ছে সেগুলো কণ্ঠস্থ ধ্বনি। তাহলে ঠোঁটও বাকযন্ত্রের অংশ। আমরা বুঝতে পারলাম যে বাকযন্ত্রের অংশ কোনগুলো এবং উচ্চারণ স্থানগুলো আমরা বুঝতে পারলাম। তো উচ্চারণ স্থানগুলো এই জিহ্বাটাই কিন্তু প্রধান ভূমিকা পালন করছে, কারণ জিহ্বাটা যার কাছে যে যেখানে ঠেকছে সেটাই হচ্ছে উচ্চারণ স্থানের নাম। তো এই ভিডিওর মাধ্যমে আমরা উচ্চারণ স্থান এবং বাকযন্ত্রগুলো সহজে চিনতে পারলাম। এরপরে আমি নেক্সট হচ্ছে বাংলা ব্যাকরণের প্রত্যেকটা আমি নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেই বইটা আমি প্রত্যেকটা টপিকটা ক্লিয়ার করতে করতে যাব, এবং পাশাপাশি আমি হচ্ছে ইংলিশ লিটারেচারে গল্প বলবো, গল্প বলতে বলতে ইংলিশ লিটারেচারের অনেক লেখকের গল্প আকারে আমি ইংলিশ লিটারেচারটা এবং বাংলা লিটারেচারটা শেষ করব। এছাড়াও আমি হচ্ছে চেষ্টা করব যে বোর্ডে যদি যায় তাহলে আমি অঙ্কের বেসিক নিয়মগুলো আমি দেওয়ার চেষ্টা করব, সেগুলো হচ্ছে অডিয়েন্সের চাহিদা অনুসারে। ধন্যবাদ সবাইকে।